13 জুন মধ্যরাতে আচমকাই যুদ্ধবিমান আর ড্রোনের গর্জনে কেঁপে ওঠে ইরানের রাজধানী তেহরান। আকাশ থেকে বৃষ্টির মতো বোমা পড়তে থাকে সামরিক ঘাঁটি আর পারমাণবিক স্থাপনাগুলোতে। হামলার মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা এবং কয়েকজন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হন ইসরায়েলের বিশেষ বাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকে। আচমকা এই হামলায় প্রথমে হতভম্ব হয়ে গেলেও অল্প সময়ের মধ্যেই পাল্টা জবাব দেয় তেহরান। ইসরায়েলের প্রধান শহর তেল আভিভ, হাইফা এবং বাত ইয়েমের দিকে শত শত ক্ষেপণাস্ত্র আর ড্রোন ছুড়ে পাল্টা হামলা চালায় ইরান। বারো দিন ধরে চলা এই সংঘাতে উভয় পক্ষেই প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ভয়াবহ। ইরানের মূল ক্ষতি হয়েছে সামরিক স্থাপনা এবং কিছু পরমাণু কেন্দ্রে। বিপরীতে ইসরায়েলের ক্ষতি তুলনামূলক কম হলেও বড় ধরনের মনস্তাত্ত্বিক আঘাত পেয়েছে ইসরায়েলি জনগণ। দীর্ঘদিন ধরে তাদের বিশ্বাস ছিল ইসরায়েল অজেয়, কিন্তু ইরানের মিসাইল হামলায় সেই ধারণা ভেঙে গেছে। মানুষজন আতঙ্কিত হয়ে শহর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। অথচ যুদ্ধটা শুরুই করেছিল ইসরায়েল নিজেই, দুটি প্রধান উদ্দেশ্য সামনে রেখে। প্রথমত ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা, দ্বিতীয়ত দেশটির সরকার পরিবর্তনে বাধ্য করা। এই দুটি লক্ষ্য অর্জনেই পুরোপুরি ব্যর্থ হয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রথম হামলার আগে 12 জুন মধ্যরাতেই ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের ভেতরে ব্যাপক নাশকতা চালায়। অত্যাধুনিক প্রযুক্তি ও গভীর গোয়েন্দা তথ্যের উপর ভর করে মোসাদের এজেন্টরা ধ্বংস করে দেয় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কিছু অংশ। এর ফলে পরদিন হামলা চালানোর সময় ইসরায়েলি বিমানগুলো প্রায় নির্বিঘ্নেই ইরানের আকাশে ঘুরে বেড়ায়। এই সময় ইরানের গোয়েন্দা সংস্থার ব্যর্থতাও স্পষ্ট হয়ে যায়। তবে প্রথম আঘাতের ধাক্কা সামলে দ্রুতই ইরান নিজেদের গুছিয়ে নিয়ে পাল্টা হামলা চালায়। এই সময়ে সবচেয়ে বিস্ময়কর ছিল 4 দশকের নিষেধাজ্ঞায় থাকা দেশটির ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা ও কার্যকারিতা। ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এতটাই কার্যকর ছিল যে তা বিশ্বকেও নতুনভাবে ভাবিয়ে তুলেছে। যুদ্ধ যতই গড়িয়েছে, ইসরায়েল ততটাই স্পষ্টভাবে বুঝেছে তাদের উদ্দেশ্য হাসিল অসম্ভব। উল্টো এই যুদ্ধ ইরানের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করেছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে থাকা ইরানিরা ইসরায়েলের হামলার মুখে এক হয়ে গেছে। ফলে ইসরায়েলের সরকার পরিবর্তনের লক্ষ্য একরকম অধরাই থেকে গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, যিনি এই যুদ্ধ শুরু করেছিলেন, তিনি নিজেই চাপের মুখে পড়ে সাহায্য চাইলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। শেষ পর্যন্ত নেতানিয়াহুর মুখ বাঁচাতে যুদ্ধের ময়দানে নামতে বাধ্য হয় আমেরিকা। মার্কিন B-2 বোমারু বিমান দিয়ে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা চালানো হয়। এতে সাময়িকভাবে ইরানের পরমাণু কর্মসূচির অগ্রগতি কিছুটা পিছিয়ে গেলেও স্থায়ী কোনো ক্ষতি হয়নি বলে জানাচ্ছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। They can have a few cascades of centrifuges spinning and producing. 12 দিন পর যুক্তরাষ্ট্রের উদ্যোগেই যুদ্ধবিরতি হয়। অনেকটা পশ্চিমা দেশগুলোর চাপে এবং ইসরায়েলের আবদার রক্ষা করতেই এই বিরতি দেওয়া হয়েছে বলে ধারণা বিশ্লেষকদের। তবে এই যুদ্ধে বাস্তবের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মনস্তাত্ত্বিক জয় পরাজয়। আগ বাড়িয়ে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি করার পরও ইসরায়েল কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। বরং ইসরায়েলের মানুষই এখন প্রশ্ন তুলছে, তাহলে এত আয়োজনের যুদ্ধের ফল কি দাঁড়ালো? বিপরীতে ইরান লড়াই চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেছে বারবার। তাদের ভৌগোলিক অবস্থান এবং ভূখণ্ডের আকার বড় হওয়ায় এই যুদ্ধে লড়াই চালানোর মতো ভৌগোলিক ও কৌশলগত সুবিধা ছিল তাদের হাতেই। যুদ্ধের অন্যতম শিক্ষা হল, ইসরায়েলের মোসাদের মতো শক্তিশালী গোয়েন্দা সংস্থা থেকে নিজেকে রক্ষা করতে ইরানকে এখন আরও শক্তিশালী কাউন্টার ইন্টেলিজেন্স ব্যবস্থা গড়ে তুলতে হবে। ইতোমধ্যেই ইসরায়েলি গুপ্তচরদের সহায়তার অভিযোগে 7 শতাধিক ইরানিকে আটক করা হয়েছে, যাদের কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। অন্যদিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়, কারণ আধুনিক যুদ্ধের ক্ষেত্রে আকাশ প্রতিরক্ষায় দুর্বল থাকা মানেই নিজেদের সার্বভৌমত্ব হারানো। এই দুর্বলতা দ্রুত কাটিয়ে উঠতে ইরান নিশ্চয়ই মরিয়া হয়ে উঠবে। এর পাশাপাশি ইরান এখন আরও জোরে সোরে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগিয়ে যেতে পারে, কারণ একবার হাতে পরমাণু বোমা এলে আর কোনো দেশই ইরানকে সরাসরি আক্রমণ করার সাহস দেখাবে না। পাকিস্তান ও উত্তর কোরিয়ার ক্ষেত্রে যেটা দেখা গিয়েছে।
এই যুদ্ধের ফলাফল মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও বড় ধরনের প্রভাব ফেলেছে। ইসরায়েলের ব্যাপক হামলার পরও আরব দেশগুলোর আশ্চর্যজনক নীরবতা অনেকের মনে প্রশ্নের জন্ম দিয়েছে। ভবিষ্যতে তাদের কেউ আক্রান্ত হলে বাকিরা কি পাশে দাঁড়াবে, নাকি সবাই শুধু নিজেকে বাঁচাতেই ব্যস্ত থাকবে? আর ইরান যেভাবে বুক চিতিয়ে দাঁড়িয়ে গেছে, তাতে আরব দেশগুলোর অনেকেই হয়তো এখন তেহরানকে সমীহ করবে, হয়তো ভয়ও পাবে। 12 দিনের যুদ্ধ শেষ হয়েছে ঠিকই, কিন্তু আসল যুদ্ধ শেষ হয়েছে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, এবার শুরু হবে গুপ্ত হামলা, সাইবার যুদ্ধ সহ প্রক্সি যুদ্ধের নতুন এক অধ্যায়, যা হয়তো আরও দীর্ঘ, আরও ভয়াবহ হতে পারে। দিন শেষে প্রশ্ন একটাই, দাবার পরবর্তী চালটি কে দেবে, এবং সেই চালেই বা কি হবে? জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।